রাজসাক্ষী পার্থর জামাই, নিয়োগ দুর্নীতিতে আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী তারই জামাই। রাজসাক্ষী হতেছে এই আবেদন কল্যাণময়ের আবেদন মঞ্জুর আদালতের। ইডির বিশেষ আদালতে এই আবেদন কল্যাণময় ভট্টাচার্যের। বিচার প্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতেছে এই আবেদন। আরো ডিটেল আপনাদের জানাবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, কল্যাণময় ভট্টাচার্য হঠাৎ এমন কেন আবেদন? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্য, তার বিরুদ্ধে চার্জশিটে তার বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ থেকে মুক্ত করার আর্জি জানিয়েছেন কল্যাণময় ভট্টাচার্য, ইডি সূত্রে যেটা খবর। এবং তার জন্য তিনি গোপন জবানবন্দি দেওয়ার বিষয়েও সম্মতি জানিয়েছেন এবং সেই কারণেই তিনি ইডির বিশেষ আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন এবং সেই আবেদন মঞ্জুরও হয়েছে। কারণ নিয়োগ মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিভাবে কোন সংস্থার মাধ্যমে আর্থিক তছরূপ হয়েছে তা এই চার্জশিটে উল্লেখ করা হয়। কল্যাণময় ভট্টাচার্য এই চার্জশিটে অন্যতম অভিযুক্ত এবং সমস্ত অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্যই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য এই রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন এবং এই রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুরও করেছে ইডির বিশেষ আদালত। প্রিয়াঙ্কা, বেশ। ভবানীপুর চ্যালেঞ্জের পাল্টা নন্দীগ্রাম চ্যালেঞ্জ। বুধবার শুভেন্দুর ভবানীপুর চ্যালেঞ্জ, আর এবার পাল্টা নন্দীগ্রাম চ্যালেঞ্জ কল্যাণের। বড় বড় কথা, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঠি তমলুকে গোহারান হেরেছেন। তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চান সৌগত। শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যে রাজনৈতিক চর্চার এবার আইনি পদক্ষেপ চেয়েই সরব সৌগত রায়। কেন আদালত স্বতঃপ্রণোদিত মামলা করছে না? শুভেন্দুর মন্তব্যে বিতর্কে প্রশ্ন তৃণমূল সাংসদের। পশ্চিমবাংলায় এত সচেতন মানুষ আছেন, কেউ মামলা করছেন না কেন? হাইকোর্টই বা সুও মোটো ওর এই বক্তব্য নিয়ে একটা মামলা করছেন না কেন? এই কথাটা তো সবচেয়ে বিপজ্জনক। আমার মনে হয় যে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের কারুর একটা এই ব্যাপারে সুও মোটো মামলা করা উচিত। এরকম কথা ভারতবর্ষের সংবিধান মেনে ভারতবর্ষে বলা যেতে পারে না। শুনবো কি বলেছিলেন সেদিন বিরোধী দলনেতা। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। অনলাইনে প্রতারণা, খোয়া গিয়েছিল 1,97,00,000 টাকা, আর এর মধ্যে 1,57,00,000 উদ্ধার করে ফেরালো পুলিশ। বাকি টাকাও দ্রুত ফেরানো হবে বলেই আশাবাদী হেয়ার স্ট্রিট থানার পুলিশের। ঘটনার সূত্রপাত গত 3রা মার্চ। অনলাইনে 8টি ক্যামেরা কিনতে গিয়েই প্রায় 2 কোটি টাকা খোয়া যায় এক সংস্থা। আরো ডিটেল আপনাদের জানাবো। রৌনক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাবে। রৌনক, অনলাইনে প্রতারণা, খোয়া গিয়েছিল 1,97,00,000 টাকা, সে টাকা ফিরলো কিভাবে, ফেরালো কিভাবে পুলিশ? দেখো, একেবারেই চলতি মাসের 3 তারিখে হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ জমা হয় যে এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, যেটি হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকাতে অবস্থিত, তাদের 1,97,00,000 টাকা খোয়া গেছিল এবং তৎক্ষণাৎ 24 ঘন্টার মধ্যেই হেয়ার স্ট্রিট থানায় তারা কমপ্লেন করে এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশ তৎক্ষণাৎ ডিসি সেন্ট্রাল সেখানে অভিযোগটি দায়ের করা হয় এবং তৎক্ষণাৎ কিন্তু যে সাইবার টিম, কলকাতা পুলিশের সেই সাইবার টিম অ্যাক্টিভ হয় এবং 24 ঘন্টার মধ্যেই প্রায় 1,57,00,000 টাকা তারা এই ফ্রড হওয়ার থেকে আটকে দেন এবং গতকালই 1,57,00,000 টাকা পুলিশ কিন্তু যে অভিযোগ
করেছিল সেই অভিযুক্তর ব্যাংক অ্যাকাউন্টে ফিরিয়েও দেয়। যেটা জানা যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি 8টি ক্যামেরা কিনতে চেয়েছিল এবং সেই ক্যামেরা কিনতে গিয়ে বেশ কিছু ওয়েবসাইট সার্চ করেছিল, তারপর একটি নাম্বারে যোগাযোগ করে এবং সেই নাম্বারটি ভুয়ো পড়ায় সেখান থেকে একটি কিউআর কোড দেওয়া হয়, সেখান থেকে এক ধাপে ধাপে এরকম ভাবে টাকা কেটে নেওয়া হয় এবং পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে যে এই যে 1,97,00,000 টাকা, এই টাকা বিহার ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় ভাগে ভাগে কিন্তু ঘুরেছে। সেক্ষেত্রে ইতিমধ্যে 1,57,00,000 টাকা পুলিশ ফেরত দিয়ে দিয়েছে যিনি অভিযোগ করেছিল তাকে, এবং বাদ বাকি যে টাকা সেই টাকাও কিন্তু পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে এবং সেই টাকাও ফেরত দেওয়ার একটা আশ্বাস পুলিশ দিয়েছে এবং 24 ঘন্টার মধ্যে এরকম একটা এত হিউজ অ্যামাউন্ট একটা টাকা ফিরিয়ে দেওয়া তা কিন্তু নজিরবিহীন এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং এই ধরনের একটা সেল, এই ফ্রডের যে একটি চক্র ইতিমধ্যে ঘুরছে এবং সেই চক্রকে আটকানোর জন্য কিন্তু কলকাতা পুলিশের সাইবার টিমও তৎপর। সেই ঘটনায় কিন্তু তারা নজিরবিহীন দেখলো শহরবাসী। বেশ, এই মাসের 3 তারিখে আমাদের কাছে রাত্রিবেলা 8:30টার দিকে একটা ইমেল মারফত ইনফরমেশন আসে যে একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি তাদের আর কি একটা ফ্রডুলেন্ট ট্রানজাকশন হয়েছে। ওনারা 1,97,00,000 একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন এবং তারপর তাদের সাথে যোগাযোগ হচ্ছিল না। স্ট্রিট থানাতে ওনারা ওটাকে ডায়েরাইজও করেন। ওরা কিছু ক্যামেরা কিনবে, ভিডিও বানাবে, সেই জন্য ওরা অনলাইন সার্চ করেছিল। পারচেজ অ্যামাউন্ট সেটা হয় প্রায় ওই 1,97,00,000 টাকা। তো তারপরে ওনারা ওটাকে আরটিজিএসও করে দেন, কিন্তু তারপর যখন দেখেন যে কোনো ডেটা মানে কথা কথোপকথন হচ্ছে না বা কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, তখন ওরা বোঝেন যে এটা ওনারা ফ্রড হয়ে গেছে ওনাদের সাথে। আমরা তারপর কনসার্ন ব্যাংকের সাথে কথা বলে এনসিআরপি পোর্টালে আপডেট করে এবং আমাদের আরও অনেক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে সেইটা ফলো করে আমরা টাকার একটা পোর্শন আমরা আটকাতে পেরেছিলাম, 1,57,00,000 টাকা। সেটা তারপরে আমাদের একটা কোর্টের থেকে অর্ডার করে তারপরে আর কি ভিকটিমের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট ব্যাক হয়। বাকি যে অ্যামাউন্টটা আছে, যেহেতু আমাদের তদন্ত এখনো চলছে, সেটা আশা করছি আর কিছুদিনের মধ্যে যতটা আমরা পারবো সেটা আমরা ব্যাংক এবং কোর্টের সাথে কোঅর্ডিনেট করে ওনাকে যতটা পারবো আমরা ফেরত দেওয়ার চেষ্টা করবো। আপাতত কোনো গ্রেফতার আমরা হয়নি, এই ম্যাটারটার মধ্যে তদন্ত চলছে, যেরম হবে আমরা জানিয়ে দেবো। আদালতের নির্দেশে বাতিল 15 বছরে পুরনো হলুদ ট্যাক্সি, কিন্তু এই হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে, তা যাতে মুছে না যায় তার জন্য উদ্যোগী হয়েছে পরিবহন দফতর। চালু করেছে হেরিটেজ ক্যাব পরিষেবা। নতুন ডিজাইনের পরিবেশ বান্ধব হলুদ ট্যাক্সি, বাতিল হওয়া পুরনো ট্যাক্সির মালিকদের শর্ত সাপেক্ষে এই নতুন গাড়ি দিচ্ছে পরিবহন দফতর। পুরনো গাড়িতে দূষণ, পরিবেশ বাঁচাতে 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করেছে পরিবহন দফতর। এর জেরে বাতিল হয়েছে প্রচুর হলুদ ট্যাক্সি। এই হলুদ ট্যাক্সির সঙ্গে জড়িয়ে কলকাতার নস্টালজিয়া, সেই স্মৃতি ধরে রাখতেই উদ্যোগী পরিবহন দফতর। কলকাতার রাস্তায় নামছে পরিবেশ বান্ধব হলুদ ট্যাক্সি, আগের থেকে সাইজে ছোট, ডিজাইনও আলাদা। নতুন সব হলুদ ট্যাক্সিতেই রয়েছে এসি, চলবে মূলত সিএনজিতে, পেট্রোলও ব্যবহার করা যাবে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে কলকাতার রাস্তায় নতুন হলুদ ট্যাক্সি নামিয়েছে পরিবহন দফতর। তারা এই পরিষেবার নাম দিয়েছে হেরিটেজ ক্যাব। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে নতুন হলুদ ট্যাক্সি বুকিং করা যাবে, এতে যাত্রীদের খরচ কমবে। হ্যাঁ, হলুদ ট্যাক্সি চালাতাম বলতে আমাদের বাবা চালাতো, সেই গাড়ি চালাতাম, সেটা কাটাই হয়ে যাওয়ার পর বসেছিলাম কিছুদিন, ওনারা যোগাযোগ করার পর পেয়েছি। রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়। হ্যাঁ, আগে গাড়ি তো এসি ছিল না, এটা এসি আছে, এবার সিএনজিতে চলে, সিএনজি পেট্রোল, এটা পরিবেশ বান্ধবও হবে। হ্যাঁ, সুরক্ষিত থাকবে সেটা। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই 20টি নতুন হলুদ ট্যাক্সি চলছে কলকাতায়, মার্চেই নামবে আরো 30টি। এভাবে ধাপে ধাপে মোট 3000 নতুন হলুদ ট্যাক্সি নামানো হবে। 15 বছরের পুরনো যেসব ট্যাক্সি বাতিল হয়েছে তাদের মালিকদের এই নতুন ট্যাক্সি দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবহন দফতর। পুরনো হলুদ ট্যাক্সির বদলে এবার হেরিটেজ ক্যাব, বেসরকারি সংস্থার হাত ধরেই পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে চাইছে রাজ্য সরকার। এই উদ্যোগ কতখানি সফল হয় এখন সেটাই দেখার। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।
বাংলাদেশে নির্বাচিত সরকারের পক্ষে রাষ্ট্রসংঘ ইউনুসের সঙ্গে বৈঠকে ভোট বার্তা মহাসচিবের। বাংলাদেশ সফরে রাষ্ট্রসংঘের মহাসচিব আরো ডিটেল জানাবে মৈত্রেয় রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়, দেখো, রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তিনি বাংলাদেশ সফরে তিনি গিয়েছিলেন এবং সেখানে তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে তেজগাঁওয়ে বৈঠক হয় এবং সেখানেই বাংলাদেশের তদারকি সরকারের তরফ থেকে রাষ্ট্রসংঘকে হয়েছে যে একটি নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সরকার গঠনের জন্য যে জেনারেল ইলেকশন তার ক্ষেত্রে সেক্ষেত্রে দাঁড়িয়ে ডিসেম্বর অথবা আগামী বছর মার্চের মধ্যে এই নির্বাচন হতে পারে তেমন ইঙ্গিত দেওয়া হয়েছে এবং রাষ্ট্রসংঘের তরফ থেকে কিন্তু বাংলাদেশে নির্বাচিত সরকারের থাকার পক্ষেই কিন্তু সওয়াল করা হয়েছে এবং একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত রাখারও কিন্তু উন্নত করার কথাও বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে রাষ্ট্রসংঘকে, তেমনটা আমরা জানতে পারছি। ফলে রাষ্ট্রসংঘের মহাসচিবের এই ভিজিট একদিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ সার্বিক বাংলাদেশের পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য ফান্ড বন্ধ হয়ে যাওয়া এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাষ্ট্রসংঘের মহাসচিবের ভিজিট এবং সেখানেই বাংলাদেশের তদারকি সরকারের তরফ থেকে একটি দিশা দেখানো যে বাংলাদেশের জেনারেল ইলেকশন বা নির্বাচন কবে নাগাদ হতে পারে তার জন্য। বেশ, বাংলাদেশ সফরে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখেন তিনি। বাংলাদেশের সাহায্য বন্ধ করেছে USAID। এই আর্থিক সাহায্যের বড় অংশ রোহিঙ্গাদের উন্নয়নে খরচ করত বাংলাদেশ। সেই আর্থিক সাহায্য এখন বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের রোহিঙ্গাদের পাশে থাকার বার্তা দেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও। এদিন বাংলাদেশের তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গেও বৈঠক করেন তিনি। The Rohingya refugees and with the Bangladeshi people that so generously hosts them. Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. We will speak loud to the international community saying we need urgently more support because this population badly needs that support to be able to live in dignity here in Bangladesh.